আজকে টপিক হচ্ছে সেকেন্ড ম্যারেজ। আগের দিন আমরা ম্যারেজ কি করে প্রেডিক্ট করতে হয় সেটা শিখেছি। আজকে আমরা শিখবো ম্যারেজ। তো ঠিক আছে, অনেকের প্রশ্ন থাকে যে সেকেন্ড ম্যারেজ হবে কিনা, কোনো কারণবশত ফার্স্ট ম্যারেজে প্রবলেম এসেছে, দেখা যায় অনেক সময়। আচ্ছা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে? বোর্ড হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ভেরি গুড। টপিকটা পড়ার আগে টপিকটা সম্পর্কে ভালো মতো বুঝতে হবে, কারণ এটা কিন্তু না বুঝলে কোনোভাবে সেভাবে ধরা যাবে না। হ্যাঁ, সেকেন্ড ম্যারেজ আমরা কথা থেকে বিচার করব। এটা প্রথমত হচ্ছে নবাংশ কুণ্ডলী। সেকেন্ড ম্যারেজ কথা থেকে বিচার করব আমরা নবাংশ কুণ্ডলী থেকে, ঠিক আছে? আর যেটাকে আমরা D9 বলি। যেটাকে আমরা কি বলি? D9 বা নবাংশ কুণ্ডলী। আচ্ছা, নবাংশ কুণ্ডলী থেকে আমাদের পুরোপুরি বিষয়টা কিন্তু বিচার করা হবে, ঠিক? নবাংশ কুণ্ডলী থেকে। কারণ হচ্ছে আমরা আফটার ম্যারেজ মানে প্রথম ফার্স্ট ম্যারেজের পর পুরোপুরি বিচারটা নবাংশের উপর জোর দিই। তাই এখানে আর D1 দেখবো না। সেকেন্ড ম্যারেজের প্রশ্ন যখনই দেখবো পুরোটাই আমরা নবাংশ কুণ্ডলী থেকে দেখবো। D1 দেখার কোনো রকম প্রয়োজনীয়তা নেই, ঠিক আছে? এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার প্রথমত হচ্ছে যে সেকেন্ড ম্যারেজের প্রশ্ন যখনই এসেছে, কোনো জাতক বা জাতিকা আপনাকে করছেন যে তার সেকেন্ড ম্যারেজ হবে কিনা বা দ্বিতীয় বিবাহ হবে কিনা, এই প্রশ্নটা যখনই করা হচ্ছে তখন কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে পরিষ্কার যে এই জাতক বা জাতিকা D9 এর লগ্ন কিন্তু ড্যামেজ আছে। কারণ আমরা পূর্বে কি শিখেছিলাম? লগ্ন থেকে কি বিচার করা হয়? D9 এর লগ্ন থেকে কি শিখেছিলাম বলুন? ভাবুন ভাবুন, D9 এর লগ্ন থেকে কি বিচার করা হয়? বিবাহের স্থায়িত্ব। একদম। যেহেতু সেকেন্ড ম্যারেজ প্রশ্ন আসছে, তার মানে প্রথম ম্যারেজ স্থায়িত্ব ছিল না, তাই তো আসছে, একই না? সেকেন্ড ম্যারেজের কোশ্চেন আসছে, তার মানে কি প্রথম সম্পর্ক টিকে নেই, সোজা ভাষায়। তাহলে লগ্ন ড্যামেজ হবে কি হবে না? 100% হবে। D9 এর লগ্ন বা লগ্ন ভাব বা লগ্নপতি কিন্তু কোনো না কোনো ভাবে পীড়িত বা দুর্বল হবে, এটা কিন্তু দেখাই যাবে। সেকেন্ড ম্যারেজের প্রশ্ন উঠবে লগ্ন ভাব ড্যামেজ নেই, এটা আমার চোখে আপাতত ঠেকেনি। কারণ সম্পর্কের স্থায়িত্ব থাকবে না, তবেই না সেকেন্ড ম্যারেজের জায়গা ক্রিয়েট করবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তা D9 এর লগ্ন বা লগ্ন ভাব কিন্তু পীড়িত বা দুর্বল থাকবে, এটা আমরা কিন্তু ভালোভাবে বুঝে নিতে পারি, ঠিক আছে? এবার সেকেন্ড ম্যারেজ যেহেতু আমরা বিচার করব, সেকেন্ড ম্যারেজের জন্য কোন হাউস ইম্পর্টেন্ট এটা আমাদের জানতে হবে। সেকেন্ড ম্যারেজের জন্য কোন হাউস ইম্পর্টেন্ট সর্বাধিক? সেকেন্ড ম্যারেজের জন্য ইম্পর্টেন্ট হাউস হচ্ছে সেকেন্ড হাউস। সেকেন্ড ম্যারেজের জন্য ইম্পর্টেন্ট হাউস কি কি বললাম? রেসপন্স করবেন। সেকেন্ড হাউস। এইট হাউস বলি নাই, সেকেন্ড হাউস। সেভেন্থ হাউসও বলি নাই, আমি সেকেন্ড 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 হাউস বললাম। সেকেন্ড স্যার, সেকেন্ড বলি। হ্যাঁ, আমি সেকেন্ড বললাম বলছেন, সেকেন্ড। ভয়েসটা হয়তো অনেক সময় কি হয় ক্লিয়ার শোনা যায় না, যার কারণে হয়তো সেকেন্ড বলেছি সেভেন্থ শোনা হ্যাঁ, গেছে, হতে পারে সিমিলার ওয়ার্ড অনেকটা আছে বলে আর কি। যাই হোক, আসলে দ্বিতীয় বিবাহের জন্য সবথেকে ইম্পর্টেন্ট হাউস কোনটা? সেকেন্ড হাউস, সেকেন্ড। ঠিক আছে? তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যে আমরা সেকেন্ড ম্যারেজ চেক করতে গেলে আমরা পাবো যে D9 এর লগ্ন ভাব বা ভাবপতি পীড়িত বা দুর্বল হবে, ঠিক আছে? D9 এর লগ্ন ভাব বা ভাবপতি কি হবে? পীড়িত বা দুর্বল হবে, এটা কমন। সেকেন্ড হচ্ছে যে D9 এর দ্বিতীয় ভাব
খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বর কি, D9 এর দ্বিতীয় ভাব খুবই গুরুত্বপূর্ণ, কারণ D9 এর দ্বিতীয় ভাব থেকে আমরা কিন্তু সেকেন্ড ম্যারেজ হবে কিনা এটার একটা জায়গা বার করব। এবার আমাদেরকে দেখতে হবে দ্বিতীয় বিবাহ জাতক বা জাতিকার জীবনে কেন এসেছে। এবার দেখতে হবে কি, দ্বিতীয় বিবাহ জাতক বা জাতিকার জীবনে কেন এসেছে। এই কেনর অনুসন্ধান না করলে আমরা কিন্তু ঠিকঠাক উত্তর পাবো না। সেকেন্ড ম্যারেজ তো ঠিক আছে মানছি, জাতক বা জাতিকা করতে চাইছে, কিন্তু দ্বিতীয় বিবাহের যে প্রশ্নটা তার জীবনে কেন এলো, মূলত তিনটে বিষয় দেখা যায়। দ্বিতীয় বিবাহ সে কি কি দেখা যায়, তিনটে দেখা যায়। একটা কেসে দেখা যায় জাতক বা জাতিকার তার পার্টনার যিনি হয় তার আর কি মারা গেছেন, মানে মারা যাওয়ার পর আর কি সেকেন্ড ম্যারেজের প্রশ্ন ওঠে। 2 নম্বর হচ্ছে জাতক বা জাতিকার ডিভোর্স নিয়েছে, মানে বিবাহ বিচ্ছেদ হয়েছে, সেক্ষেত্রেও সেকেন্ড ম্যারেজের প্রশ্ন ওঠে। আর লাস্ট পয়েন্টটা, যদিও এটা লিগ্যালি না, বাট এটাও বর্তমান বা অনেক কেসে এটা দেখা যায়, সেটা কি হচ্ছে যে পার্টনার থাকা সত্ত্বেও, মানে স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও সেখানে মানে গোপনে বা লুকিয়ে আর একটা সেকেন্ড ম্যারেজ করে ফেলে। হ্যাঁ, সেটাও কিন্তু 3 নম্বর ক্ষেত্রে দেখা যায়। মানে স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও, ঠিক আছে। তাহলে প্রথমত হচ্ছে যখন সেকেন্ড ম্যারেজের প্রশ্ন উঠলে যে আমি লগ্ন বা বাপপতি কোনোভাবে পীড়িত বা দুর্বল হবে, কারণ এটা ট্রু, কারণ প্রথম সম্পর্কটা স্থায়িত্ব ছিল না বলে সেকেন্ড ম্যারেজের প্রশ্ন উঠেছে। নেক্সট হচ্ছে D9 এর সেকেন্ড হাউস হচ্ছে ইম্পর্টেন্ট, দ্বিতীয় ভাব, কারণ সেখান থেকে আমরা কিন্তু সেকেন্ড ম্যারেজের জায়গা বিচার করব। তারপরে কি দেখব, যে সেকেন্ড ম্যারেজের প্রশ্নটা কেন এসেছে তার জীবনে। একটা হচ্ছে মারা যাওয়ার পর যদি আসে তার একটা টেকনিক আছে বিচার করা আলাদা, একটা বিবাহ বিচ্ছেদের পর সেকেন্ড ম্যারেজের প্রশ্ন এসেছে তার জীবনে, সেটার বিচার করার পদ্ধতি আলাদা। আর এটা তো গোপনে বা এতে থাকে, তবে এটাও আর কি বোঝা যায় লবাংশ কুণ্ডলী থেকে দেখে। তাহলে প্রথমত হচ্ছে যে মারা যাওয়ার পর, মানে অনেক ক্ষেত্রে কি হয়, মানে খুব তাড়াতাড়ি হয়তো 1 বছরের ভিতরেও দেখবেন অনেকেরই ডেথ হয়, অনেক ক্ষেত্রে 4-5 বছরও হতে পারে, সেটাও কিন্তু এই রুলসের সাহায্যে কিন্তু বেরিয়ে যায়। আচ্ছা, মারা যাওয়ার পর সেক্ষেত্রে দেখা যায় আমাদের সেকেন্ড ম্যারেজের প্রশ্ন উঠলে কোন কোন ভাব ইম্পর্টেন্ট পাবে, একটা পাবে সেকেন্ড হাউস, আর একটা পাবে ফোর্থ হাউস, চতুর্থ ভাব। মারা যাওয়ার পর যদি মানে কোনো ব্যক্তি এসেছে এবং তিনি বলছেন যে তার পার্টনার মারা গেছেন কোনো কারণে, এবার তার সেকেন্ড ম্যারেজের যোগ আছে কিনা বা তার সেকেন্ড ম্যারেজ হবে কিনা এই প্রশ্ন করছে, তখন আমরা তার কোন ভাবকে গুরুত্ব দেব, সেকেন্ড হাউস আর ফোর্থ হাউসে গুরুত্ব দেব। বিবাহ বিচ্ছেদ, সেক্ষেত্রেও ডিভোর্সের ক্ষেত্রেও আমরা সেকেন্ড হাউসকে গুরুত্ব দেবো, কিন্তু আমরা সবাই জানি ডিভোর্সের ক্ষেত্রে লিগ্যাল বিষয় থাকে, তাকে সিক্স হাউস ইম্পর্টেন্ট পাবে। এখানে যেমন ফোর্থ হাউস পারিবারিক থেকে কেউ একজন চলে যাচ্ছে, সেখানে সেজন্য ফোর্থ হাউস ইম্পর্টেন্ট এখানে বেশি পাবে। আর ডিভোর্সের ক্ষেত্রে, বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা এখানে সিক্স হাউসকে ইম্পর্টেন্ট দেবো। কিন্তু সেকেন্ড হাউস কিন্তু কমন, সেকেন্ড হাউস কারণ আমরা এখানে লিখেছি D9 এর দ্বিতীয় ভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় বিবাহের জন্য, যেহেতু দ্বিতীয় বিবাহ টপিকটা আমরা প্রথমে ধরেছি সেই জন্য। তারপর আছে স্বামী বা স্ত্রী হাউস, সেক্ষেত্রেও সেকেন্ড হাউস এবং এইট হাউস, কারণ এটা কিন্তু একটা মানে অবৈধ, যেটা আর কি বোঝায়, বৈধ না, অষ্টম ভাব সেক্ষেত্রে গুরুত্ব পায়, তো সেকেন্ড হাউস কিন্তু কমন। এবার যখন এখানে রুলস কিন্তু আমি বলে দিলাম, তবে আপনাদের কাছে যখনই কোনো জাতক বা জাতিকা কোশ্চেনটা নিয়ে আসবে, আপনাকে বুঝতে হবে ধরুন লাস্ট প্রশ্নটা সচরাচর ক্লায়েন্ট জিজ্ঞাসা করে না, বাট আমি কানেক্ট করে পড়িয়ে দিচ্ছি যাতে রুলসটা জেনে যান, সেই জন্য কিন্তু পড়িয়ে দিচ্ছি। তাহলে মেইনলি যখন কেউ যদি আসে যে হ্যাঁ তার পার্টনার ডেথ হয়েছে, তখন সেকেন্ড আর ফোর্থ কে গুরুত্ব দেব, ডিভোর্সের ক্ষেত্রে সেকেন্ড আর সিক্স কে গুরুত্ব দেব। এবার বলছে যে গ্রহ কি গুরুত্ব পাবে, বিবাহের জন্য কি লাগে, শুভ গ্রহ লাগে না অশুভ গ্রহ লাগে, বিবাহ কি একটা শুভ কাজ না অশুভ কাজ, কি মনে হয়, শুভ কাজ। তাহলে বিবাহের জন্য কি গ্রহ লাগে, শুভ গ্রহ লাগে। সেটা আপনি যদি প্রথম বিবাহ করেন সেক্ষেত্রে শুভ গ্রহ, দ্বিতীয় বিবাহ করলেও শুভ গ্রহ, তৃতীয় বিবাহ করলেও, কারণ বৈবাহিক একটা হচ্ছে মাঙ্গলিক কাজ, সেক্ষেত্রে কোন গ্রহ ইম্পর্টেন্ট পায়, শুভ মানে অশুভ, অতি অবশ্যই শুভ গ্রহ। এই যে মারা যাওয়ার পর যখন আমরা কোনো জাতক বা জাতিকার জন্মছক দেখি যে তার সেকেন্ড ম্যারেজ হবে কিনা,
সেক্ষেত্রে বলি যে এই যে সেকেন্ড আর ফোর্থ হাউসের সাথে শুভ গ্রহের কানেকশন থাকবে, সেকেন্ড আর ফোর্থ হাউসের সাথে শুভ গ্রহের কানেকশন থাকবে, শুভ গ্রহের কানেকশন থাকলে তখনই আমরা বলি যে তার হ্যাঁ সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা নির্দেশ করছে। বোর্ডে দেখা যাচ্ছে না, বোর্ডটাকে একটু জুম আউট করি দাঁড়ান। এবার দেখা যাচ্ছে, এটা চলে এসেছে। স্যার ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, চলে এসেছে। তাহলে সেকেন্ড আর ফোর্থ হাউস আমরা দেখে নিলাম, দেখে নেওয়ার পর কি দেখবো যে তাকে শুভ গ্রহের কানেকশন আছে কিনা। শুভ গ্রহ বলতে আমরা জেনেছি এখানে কিন্তু শুভ গ্রহ বলতে আমরা জুপিটার, ভেনাস আর মুনকে নিই, ঠিক আছে, আর কাউকে নিই না। কিন্তু পড়েছিলাম আমরা আগের ক্লাসে, কিন্তু লিখে দিয়েছি জুপিটার, ভেনাস আর মুনকে কিন্তু আমরা কিন্তু অনলি ফর শুভ গ্রহ হিসেবে বিবেচিত করি। যদি সেকেন্ড আর ফোর্থ এর সাথে শুভ গ্রহের কানেকশন এবং অশুভ গ্রহেরও কানেকশন চলে আসে তাহলে কিন্তু সেকেন্ড ম্যারেজ হতে দেয় না, বাধা দেয়, অবস্ট্রাকেল আসবে, সেকেন্ড ম্যারেজ সহজে হবে না। কোন জাতক বা জাতিকা আপনার কাছে এসেছে এবং তিনি ধরুন সেকেন্ড ম্যারেজ করবে, তার পার্টনার ডেথ হয়ে গেছে, তিনি চেষ্টা করছেন, যদি এখানে যদি অশুভ গ্রহের কানেকশন চলে আসে সেকেন্ড আর ফোর্থ হাউসে, সেই ক্ষেত্রে দেখবেন যে তার সেকেন্ড ম্যারেজ হতে বাধা পাচ্ছে বা সেকেন্ড ম্যারেজ হতে সম্ভাবনা কমে দাঁড়াচ্ছে বা সে করতে চাইছে না, এমনটাও কিন্তু দেখা যেতে পারে যদি অশুভ গ্রহের প্রাধান্য চলে আসে। অশুভ গ্রহ বলতে স্যাটার্ন, মার্স, রাহু এন্ড কেতু। ওকে, মার্কারি আর সানকে আমরা এখানে সময় হিসাবে বিবেচিত করি, তাদের যে প্লেসমেন্ট আছে কোন গ্রহের সাথে বসে আছে দিন আইনে সেই হিসাবে জাজমেন্ট করে শুভ অশুভ নির্ধারণ করি। তবে সেকেন্ড আর ফোর্থ এর সাথে সেক্ষেত্রে আমরা শুভ গ্রহের প্রাধান্য কিন্তু কি করব, অবশ্যই চেক করব। বিবাহ বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ ক্ষেত্রে সেকেন্ড আর সিক্স হাউসের সাথে কোন গ্রহের কানেকশন লাগতে পারে, শুভ না অশুভ? নিশ্চয়ই অশুভ। বাকিরা ভবতোষদা একমাত্র কি চেষ্টা করবে, বাকিরা করবে না? কারণ আমি একদম সাইলেন্ট মোডে পড়াতে ভালোবাসি না। হ্যাঁ স্যার মনে হচ্ছে অশুভই হবে। দেখুন, আমি প্রথমেই বললাম একটা কথা ভালো করে বুঝুন, বিবাহ মাত্রে কি কাজ? বিবাহ মাত্রে শুভ কাজ, আঙ্গুলিক শুভ গ্রহ ছাড়া বিবাহ হবে না। আপনি লাস্টের বেলাতেও যাবেন সেখানেও বলবে শুভ গ্রহ চাই। বুঝতে পারছি আমি কি বলছি? আমি শুভ গ্রহ বিনা কিন্তু ম্যারেজ হবে না, হতে দেবে না, কোনোভাবেই কানেক্ট করতে দেবে না, শুভ গ্রহের ভূমিকা চাই, এটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে সেকেন্ড আর সিক্স এর সাথে কি হবে, শুভ গ্রহের প্রাধান্য কিন্তু দেখা যাবে, কিন্তু এর সাথে অশুভ গ্রহেরও প্রাধান্য দেখা যাবে। সেকেন্ড আর সিক্স এর সাথে শুধু শুভ গ্রহ দেখা যাবে না, শুভ দেখা যাবে এবং তার সাথে কি দেখা যাবে, অশুভ গ্রহেরও প্রাধান্য কিন্তু দেখা যাবে। একটা দেখা যাবে না, খালি অশুভ দেখা যাবে এমনটাও নয়, খালি শুভ দেখা যাবে এমনটাও নয়, উভয়েরই প্রাধান্য থাকবে। কিন্তু ডেথ কেসে, পার্টনার ডেথ হয়েছে এমন কেসে কিন্তু অনলি কাকে দেখা যাবে, শুভ গ্রহকে দেখা যাবে, ওখানে কিন্তু অশুভ গ্রহ হলে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা কমিয়ে দেয়। ডিভোর্সের ক্ষেত্রে যদি সেকেন্ড আর সিক্স এর সাথে অনলি ফর শুভ আসে সেক্ষেত্রেও সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা কমিয়ে দেবে, অশুভ হলেও কমিয়ে দেবে, দুটোকেই আসতে হবে, শুভ অশুভ উভয়কেই কিন্তু আসতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার? তাহলে ডিভোর্সের ক্ষেত্রে এবার হচ্ছে পার্টনার থাকা সত্ত্বেও, এটা আমরা ক্লায়েন্ট আমাকে কেউ এটা বেশি বলবেও না, বাট এই রুলসটা জানলে কি হয়, আমরা মোটামুটি অনেক কেসগুলিতে আইডেন্টিফাই করে নিতে পারি যে সে ব্যক্তি কোনোভাবে অবৈধ সম্পর্কে আছে কিনা, ঠিক আছে, সেকেন্ড ম্যারেজ লুকিয়ে টুকিয়ে করেছে কিনা। যদিও অনেকে দেখবে লুকিয়ে নেই, ওপেনই থাকে, বিন্দাস থাকে, একসাথে আবার অনেকগুলি ঘটনাও কিন্তু দেখা যায়। তাহলে এই ক্ষেত্রেও শুভ গ্রহের প্রাধান্য দেখা যাবে কি যাবে না? যাবে। যাবে। কারণ বিবাহ মাত্রে বুঝতে হবে শুভ গ্রহের ভূমিকা থাকতে হবে, কিন্তু এই শুভ গ্রহরা পীড়িত হবে। শুভ গ্রহরা কি হবে? পীড়িত হবে। পীড়িত হবে। পীড়িত কাদের দ্বারা হয়? পীড়িত হয় পাপ গ্রহের দ্বারা। পীড়িত কাদের দ্বারা হয়? পাপ গ্রহের দ্বারা। ঠিক আছে, মনে রাখবে সকলে, পীড়িত টুম্পাদি, পীড়িত কাদের দ্বারা হয়? পাপ গ্রহের দ্বারা। শনি মঙ্গল রাহু কেতুর দ্বারা কিন্তু একমাত্র গ্রহরা পীড়িত হবে। হ্যাঁ, ওকে, মাথায় থাকবে। তাহলে তাহলে আমরা সেকেন্ড ম্যারেজ বিচার করতে ব্যক্তি যখন এলে
এটাকে তো ফার্স্ট অ্যাঙ্গেলে পাবোই, কারণ এটা যদি না দিয়ে থাকে সেভাবে সেকেন্ড ম্যারেজ নির্দেশ করতেই যায় না, কারণ প্রথম সম্পর্ক স্থায়িত্ব নেই বলেই সেকেন্ড ম্যারেজের প্রশ্ন উঠেছে। সেকেন্ড প্রশ্ন আসবে আমাদের কোন হাউস ইম্পর্টেন্ট, সেকেন্ড হাউস ইম্পর্টেন্ট E9 এ নবাংশ কুণ্ডলী দ্বিতীয় ভাব আমাদের গুরুত্বপূর্ণ। তারপরে প্রশ্ন কি আসবে যে এইটা কেন প্রশ্নটা এসেছে, তার একটা কারণটা কি। লাস্টের পয়েন্টটা আমি জাস্ট আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বলেছি, সেটা কিন্তু না কানেক্ট করলেও হবে। প্রথম দুটো পয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে মারা যাওয়ার পর সেটার জন্য সেকেন্ড আর ফোর্থ হাউস ইম্পর্টেন্ট, এবং অনলি ফর গুড প্ল্যানেট, যেখানে আমরা মুন জুপিটার আর ভেনাসকে গুরুত্ব দেব। যদি অশুভ গ্রহ কানেক্ট হয় তাহলে কিন্তু সম্ভাবনা কমে দাঁড়ায়, এটা কিন্তু মনে রাখতে হবে। অপরপক্ষে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে সেকেন্ড আর সিক্স হাউসের গুরুত্ব পাবে, তবে সেখানে শুভ আর অশুভ উভয় গ্রহেরই ভূমিকা দেখা যাবে। অনলি গুড প্ল্যানেট বা অনলি ব্যাড প্ল্যানেট এমনটা নয়, ব্যাড এন্ড গুড উভয় বোথ প্ল্যানেটকে কিন্তু ইমপ্যাক্ট আমরা দেখতে পাবো সেকেন্ড আর সিক্স হাউসের মধ্যে। তারপরে আমরা দেখবো যে স্ত্রী বা স্বামী থাকা সত্ত্বেও, এটা যদিও কোশ্চেন বারবার নয়, বাট এটা জেনে রাখলে কারণ আপনাদের সুবিধা হবে। সেই ক্ষেত্রে সেকেন্ড আর এইট হাউসের সাথে শুভ গ্রহের কানেকশন থাকলেও শুভ গ্রহটা কিন্তু পীড়িত অবস্থায় দেখা যায়। শুভ গ্রহটা কি অবস্থায় দেখা যায়? পীড়িত অবস্থায় দেখা যায়। এবার ধরুন আমাদের কাছে প্রশ্ন এলো এই ফিল্ডে এসে যে 18 এই দুটোর মধ্যে কোনটা চুজ করলো, তার সেই বার চার্টটা দেখে নিলাম, যে তখন আমরা বলে দেবো যে হ্যাঁ আপনার সেকেন্ড ম্যারেজে হবে বা হবে না, এই উত্তরটা দেওয়া কিন্তু খুব সহজ। এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিবাহ কেমন হবে, দ্বিতীয় বিবাহ কেমন হবে, এটা হচ্ছে কোশ্চেন হয়ে দাঁড়িয়ে যে সেকেন্ড ম্যারেজ কেমন হবে। এবার আমি আপনাদেরকে ফার্স্ট ম্যারেজ হওয়ার রুলস শিখিয়েছিলাম, যদি লগ্ন ভাব কোনোভাবে ড্যামেজ হয় বা লগ্ন ভাবপতি কোনোভাবে পীড়িত হয়, তাহলে কিন্তু সম্পর্কের স্থায়িত্ব কমায়। কিন্তু এখানে দেখুন ক্লিয়ার অ্যান্সার আসবে না, কেন আসবে না? কারণ ফার্স্ট রুলসই হচ্ছে যে লগ্ন ভাব তো ড্যামেজ ছিল, সেকেন্ড ম্যারেজের সময় কি থাকবে, ড্যামেজ থাকবে কি থাকবে না? সেকেন্ড ম্যারেজের সময় থাকবে, কারণ আমার তো আর কুণ্ডলী চেঞ্জ হবে না, নবাংশ কুণ্ডলী যা ছিল তাই থাকবে। তাহলে স্যার আপনার সূত্র অনুসারে আপনি যেটা বলেন, তাহলে লগ্ন যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে সম্পর্কের স্থায়িত্ব কমে দাঁড়ায়। তাহলে প্রশ্ন কি, দ্বিতীয় বিবাহ কি অল্প টাইম চলবে? অ্যানসার কি আসবে? সেকেন্ড ম্যারেজ কেমন হবে? তা সেকেন্ড ম্যারেজও কি খারাপ হবে? কারণ ধরুন যা ভাব ড্যামেজ আছে, লগ্ন ভাব ড্যামেজ আছে, ফার্স্ট ম্যারেজের ক্ষেত্রেও এটা সেই লগ্ন ড্যামেজই দেখাবে, সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রেও লগ্ন ড্যামেজই দেখাবে, নতুন কিছু করে আদার্স দেখাবে না। তাহলে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, যে দ্বিতীয় বিবাহ কেমন হবে কি করে আইডেন্টিফাই করব? বলুন দেখি, দ্বিতীয় বিবাহ কেমন হবে কি করে আইডেন্টিফাই করব? এটা কি স্যার চতুর্থ ভাব থেকে দেখবো? না না না, দ্বিতীয় ভাব গুরুত্ব পাবে। দ্বিতীয় বিবাহ কেমন হবে এটা বুঝতে গেলে আমাদেরকে সিম্পলি মহাদশা এবং অন্তর্দশার উপর গুরুত্ব দিতে হবে, কারণ এটাই বারবার চেঞ্জ হবে। ওনার হাজবেন্ড মারা গেছে বা ডিভোর্স হয়েছে, এটা কার কারণে হয়েছে? দশা অন্তর কানেকশন তো লগ্ন ভাব বা ভাবপতি ড্যামেজ ছিলই, এটা তো চেঞ্জ হবে না। কারণ কি চেঞ্জ হবে? মহাদশার অন্তর্দশা। ইভেন লগ্ন ভাব বা ভাবপতি ড্যামেজ আছে, বাট কোনোভাবে দশা নেগেটিভ আসতে চাইছে না, দেখবেন ঝামেলা হলো, তারা একটু দূরে থাকলো, সম্পর্কের স্থায়িত্ব জায়গাটা কমলো, কিন্তু তাদের পার্টনার মারাও যাবে না, ডিভোর্সও হবে না, বা সেকেন্ড ম্যারেজের কেস তুলবেই না। তাহলে সেকেন্ড ম্যারেজ কেমন যাবে এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে অতি অবশ্যই মহাদশা এবং অন্তর্দশার উপর গুরুত্ব দিতে হবে। আর মহাদশা অন্তর্দশা আমি যখন ক্লিয়ার করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে সেকেন্ড ম্যারেজ কেমন হবে এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে কি দেখতে হবে? মহাদশা অন্তর্দশা। মহাদশা অন্তর্দশা, কারণ এটাই বারবার চেঞ্জ হবে, তাই না? আমার সেকেন্ড ম্যারেজটা কেমন হবে, এই যদি আবার নেগেটিভ দেখায়, যদি এটা ড্যামেজ আছে, তাহলে আবার সেকেন্ড ম্যারেজও কিন্তু চলবে না। ঠিক আছে, একে পজিটিভে আসতে হবে, তবে গিয়ে সেকেন্ড ম্যারেজ কিন্তু চলবে না, সেকেন্ড ম্যারেজও কিন্তু ভেঙে যাবে, থার্ড ম্যারেজের দিকেও কিন্তু ইন্ডিকেট করতে থাকবে। ঠিক আছে, এবার প্রশ্ন রয়ে যাবে, সেকেন্ড ম্যারেজের পর থার্ড ম্যারেজে যদি প্রশ্ন ওঠে কোন ভাব গুরুত্ব দেবো?
অলওয়েজ সেকেন্ড ম্যারেজ মানে ফার্স্ট ম্যারেজের পর যতগুলো বিবাহের ক্ষেত্রে যদি কোশ্চেন ওঠে এই সেকেন্ড হাউসই কিন্তু ইম্পর্টেন্ট পাবে, দ্বিতীয় ভাবই, ঠিক আছে? কারণ এটাই হচ্ছে সেভেন্থের কি অষ্টম। অষ্টম। ঠিক আছে? তাই ওখান থেকে যাবতীয় যা সমস্যা বা প্রবলেম, যেমন আমরা লগ্নে অষ্টম থেকে আমাদের প্রবলেম বিচার করি, ঠিক সেরকম ভাবে ওই জায়গা থেকে আমরা বিচারটা করে আনতে পারবো। এবার আর কিছু পয়েন্ট আছে, যেই পয়েন্টগুলো একটু নজরে রাখলে আমরা বুঝতে পারি যে ইনার সেকেন্ড ম্যারেজ হতে পারে, মানে ওনার ফার্স্ট ম্যারেজ হয়েছে, উনি সেকেন্ড ম্যারেজের প্রশ্ন আপনার কাছে করেনি, সেকেন্ড ম্যারেজ আপনার কাছে জানতে চাইওনি, বাট একটা ধারণা পেয়ে যাবেন দেখলেই যে তার সেকেন্ড ম্যারেজে একটা যোগ রয়েছে। তাকে কিন্তু এই দশা অন্তর্দশাটা ঠিকঠাক ভাবে দেখতে হবে, যদি এটা গন্ডগোল হয়ে দাঁড়ায় তখন কিন্তু সেকেন্ড ম্যারেজ কিন্তু দিয়ে দেবে। সেই রুলস গুলা কি কি সেগুলো আমরা একটু জেনে নিই। সন্ধ্যা আপনার ওয়াইফ কেমন আছে এখন? এখন এখন একটু ভালো আছে, বাড়িতে এনেছি, একটু ডাক্তার দেখিয়ে নিতে বললো, দেখি একটু স্টেবল হোক। না ডাক্তার দেখান। আচ্ছা, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে যে আমরা কিছু পয়েন্ট দেখে নেব যেগুলো আজকে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে। এই পয়েন্টগুলো থাকলে কেউ যদি সেকেন্ড ম্যারেজের প্রশ্ন করে সেক্ষেত্রেও বুঝবো যে হ্যাঁ সেকেন্ড ম্যারেজটা নির্দেশ করছে, আর যদি নাও করে তাহলেও আমরা এইগুলি থাকলে একটু সতর্কতা অবলম্বন করব, কারণ এগুলি সেকেন্ড ম্যারেজের সম্ভাবনাকে বৃদ্ধি করে। ধরুন একটা জাতক বা জাতিকা আপনার কাছে এসেছে, তার বয়স 24 বছর, সে এখনো আনম্যারিড, বিবাহিত নয়, বাট তার জন্মছকে যদি এই পয়েন্টগুলি থাকে তাহলে কিন্তু একটা সম্ভাবনা কথা না কথা নির্দেশ করছে। ওকে, তাহলে কি কি পয়েন্ট, যেমন 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাদের, আমি যেগুলো সব নবাংশ কুণ্ডলিতে D9 এ শুক্র প্লাস চন্দ্রর কনজাংশন দেখা যায়, D9 এ শুক্র প্লাস চন্দ্রের কনজাংশন দেখা যায়। শুক্র প্লাস চন্দ্রের কনজাংশন থাকলে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে, মানে এটাই আছে মানে স্যার সবারই সেকেন্ড ম্যারেজ হবে এমনটা নয়, বাট এটা একটা পয়েন্ট যে একটা সম্ভাবনাকে ক্রিয়েট করছে, ঠিক আছে? এটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। কেউ যদি প্রশ্ন করে আমার সেকেন্ড ম্যারেজে মানে ফার্স্ট ম্যারেজ কোনভাবে প্রবলেম হয়েছে এবং সেকেন্ড ম্যারেজ হবে কিনা, যদি এই পয়েন্টটা থাকে তখন বলবে ইয়েস হ্যাঁ হবে তার সেকেন্ড ম্যারেজ। কিন্তু যে বিবাহিত নয় তার ক্ষেত্রে সম্ভাবনা ক্রিয়েট করেছে, এটা এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু মনে রাখতে হবে। D9 এ ভেনাস আর মুনের কনজাংশন থাকলে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে। 2 নম্বর পয়েন্ট, D9 এ 6 হাউসে মানে ষষ্ঠ ভাবে যদি শুক্রের প্লেসমেন্ট হয়, D9 এ 6 হাউস বা ষষ্ঠ ভাবে শুক্রের প্লেসমেন্ট হয়, সেক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে। D9 এ 6 হাউসে যদি শুক্র বা ষষ্ঠ ভাবে D নবংশ কুণ্ডলী যদি শুক্র প্লেসমেন্ট ও অবস্থান হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে। 3 নম্বর পয়েন্ট, মকর ও কুম্ভ রাশিতে, মকর ও কুম্ভ রাশিতে যদি শুক্রের অবস্থান হয় সেক্ষেত্রেও সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে। আমি আবার বলছি এগুলো কিন্তু সম্ভাবনা বৃদ্ধি করে। যদি একজন জাতক বা জাতিকার এই একাধিক পয়েন্ট ম্যাচ করে তাহলে কিন্তু আপনি তার যদি সে যখন আনম্যারিড তখনও কিন্তু পূর্ণ মাত্রায় দশাংশ সাপোর্টেড না হয় তাহলে পূর্ণ মাত্রায় তার সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা নির্দেশ করছে, এটা কিন্তু বোঝা যায়। যদি ব্যক্তি প্রশ্ন করে আমাদের কাছে এসে যে তার সেকেন্ড ম্যারেজে যোগ আছে কিনা, মানে তিনি ফার্স্ট ম্যারেজ তার কোনোভাবে ফেল হয়েছে, সেই ক্ষেত্রে এই পয়েন্টগুলির কোনো কানেকশন পেলে আমরা বুঝে যাই যে সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় নির্দেশ করছে। তাহলে মকর আর কুম্ভ রাশির মেনাসের প্লেসমেন্টও কিন্তু সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা নির্দেশ করে। 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে আগের পয়েন্টে আগে বলেছিলাম যেমন দ্বিতীয় ভাব, ঠিক আছে? দ্বিতীয় ভাবে শুভ গ্রহের কানেকশন থাকে, শুভ গ্রহের কানেকশন, কারণ সেকেন্ড ম্যারেজ হতে গেলে কোন গ্রহ চাই, সেকেন্ড ম্যারেজ হতে গেলে কোন গ্রহ চাই? শুভ গ্রহ। শুভ, তাহলে সেকেন্ড হাউসে শুভ গ্রহের কানেকশন থাকলেও কিন্তু সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে। তার মানে এই নয় যে যারই জায়গা আছে সবারই সেকেন্ড ম্যারেজ হবে এমনটা নয়, বাট কোশ্চেন এলে আমার কাছে এটা ক্লিয়ার আনসার দেবে।
কোনো একজন জাতক বলেছে তার ফার্স্ট ম্যারেজ কোনোভাবে ফেল হয়েছে, সেকেন্ড ম্যারেজ হবে কি, তার সেকেন্ড হাউসে শুভ গ্রহ আছে, আপনি কি বলবেন যে ইয়েস আপনার সম্ভাবনা ভালো মতো আছে, কারণ এই পয়েন্টটা সেটাকে টার্গেট করে ফুলফিলমেন্ট করছে। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে যে D9 এ শুক্র গ্রহের অবস্থান ভালো হবে, আমি পীড়িত হবে বা কিছু এটা বলিনি, পয়েন্টটা ভালো করে বুঝুন। D9 এ শুক্র গ্রহের অবস্থান ভালো হবে, ভালো বলতে স্বক্ষেত্র, মিত্র রাশি, নাসস্থ, ঠিক আছে, নাসস্থ গোটা বলবান হয়, মানে আলটিমেট কিন্তু ভালো হবে, ঠিক আছে। স্বক্ষেত্র, মিত্র রাশি বা নাসস্থ হলে সেক্ষেত্রে আমরা বেটার চোখে দেবো, বা এক্সল্টেড হলে সেক্ষেত্রে কিন্তু আমরা গুড দেখবো। D9 এ শুক্র গ্রহ কিন্তু অবস্থান ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায় সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে। তাই শুক্র গ্রহ বেশি ভালো হলেও সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা বৃদ্ধি করে, তার মানে যারই শুক্র গ্রহ নবংশ কুণ্ডলীতে ভালো আছে তারই সেকেন্ড ম্যারেজ হবে এমনটা নয়। আমি কিন্তু পীড়িত কানেক্ট করিনি, ঠিক আছে, আমি শুধু বলেছি স্বক্ষেত্র, নাসস্থ এন্ড মিত্র রাশি এন্ড এক্সল্টেড, এটার ক্ষেত্রে আমরা চেক করবেন, আর কিছু চেক করার প্রয়োজন নাই। এই পাঁচটা পয়েন্টের মধ্যে একটা গ্রহকেই বারবার মানে গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে শুধু চন্দ্রকে অ্যাড করা হয়েছে, বাকি যদি খেয়াল করেন এখানেও ভেনাস আছে, এখানেও ভেনাস আছে, এখানেও ভেনাস আছে, এই শুভ গ্রহ বলছি যদিও শুভ গ্রহ ভেনাসের মধ্যে পড়ছে, এখানেও ভেনাস আছে, তাহলে ভাইটাল রোল প্লে করছে কে, ভেনাস, ঠিক আছে। তাহলে নবাংশ কুণ্ডলীতে শুক্রকে একটু বিশেষভাবে মানে ভালোভাবে দেখা প্রয়োজন আছে। ওকে, এই কটা পয়েন্টের মধ্যে যদি কোনো আনম্যারিড পার্সন আছে এবং যদি অন্তত 3-4টে পয়েন্ট যদি ভালোভাবে কেটে যায় তাহলে কিন্তু সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা ম্যাক্সিমাম আমি দেখেছি মিলে যায়। তবে আবারও বলছি দশা অন্তরের উপর অনেকটা ডিল করে, তবে যদি কেউ সেকেন্ড ম্যারেজের কোশ্চেন নিয়ে আসে এবং যদি তার বাচ্চার এই কম্বিনেশনের মধ্যে কোনো কম্বিনেশন থাকে তাহলে কিন্তু সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা যথেষ্ট পরিমাণ কিন্তু নির্দেশ করে থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। একটা প্রশ্ন আমি দেখবেন বারবার বলেছিলাম যে যেহেতু এই সময় আমার কিন্তু মাথা, আচ্ছা নোট ডাউন হয়ে গেছে, বসে যেতে পারি? হ্যাঁ স্যার। আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা বারবার বলেছিলাম যে দেখবেন বিবাহ ঠিক হলে বিবাহ ভেঙে যায়, অনেক সময় এই ঘটনাটা দেখা যায়, কি কারণে হয় আমি যেটা অনেক জন্ম ছকগুলি কি করেছি, কেস স্টাডি করেছি, কেস স্টাডিতে দেখেছি যাদের বিবাহ ঠিক হয়ে মানে একেবারে অনেক ক্ষেত্রে কার্ড টার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে বা একদম ফাইনাল কথাবার্তা হয়ে গেছে, গিয়েও বিয়ে বিবাহ ভেঙে যায়, ম্যাক্সিমাম আমি দেখেছি তাদের বাচ্চাতে D9 এ কিন্তু, হ্যাঁ সবগুলি কিন্তু D9 এ, D9 এ 12 লর্ড, D9 এ 12 লর্ড সে কোনোভাবে সেকেন্ড হাউস বা লর্ডের সাথে কানেকশন থাকে, D9 এ 12 লর্ড সেকেন্ড হাউস বা সেকেন্ড লর্ডের সাথে কানেক্ট করে, তখন দেখবেন যে বিবাহ ঠিক হয়েও বিবাহ ভেঙে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে বিবাহ ঠিক হয়েও বিবাহ ভেঙে যায়, ঠিক আছে, বিবাহ ঠিক হয়ে। কি কানেকশনটা ভালো করে নোট ডাউন করে নেবেন, হ্যাঁ। D9 এ 12 লর্ড সে যদি কোনোভাবে সেকেন্ড হাউসে প্লেসমেন্ট করে বা সেকেন্ড লর্ডের ক্ষেত্রে সেকেন্ড লর্ডের সাথে কানেকশন করে সেক্ষেত্রে বিবাহ ঠিক হয়েও বিবাহ ভেঙে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা দেখা গেছে যাদের বিবাহ ঠিক হয়ে এবং পাকা কথাবার্তা হওয়া সত্ত্বেও বিবাহ ভেঙে গেছে তাদের কিন্তু এই রুলসটা দেখা যায়, এটা কিন্তু সেকেন্ড ম্যারেজের কোনো কানেকশন নাই বাট এই রুলসটা মাথায় এলো, অনেক ক্ষেত্রে এই ঘটনাটা দেখা যায়, তাই আমি শেয়ার করে রাখলাম, আপনারা মিলিয়ে নিতে পারেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি কেস স্টাডিতে কিন্তু দেখেছি। আমি আপনাদেরকে অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি পড়াই, ব্যবহারিক জ্যোতিষ, আপনারা যদি আমার লেখা বই পড়েন ফলিত জ্যোতিষ সেখানেও অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজির কথা মেনশন করেছি, আমার লেখা জ্যোতিষ বিষয়ে পঞ্চাঙ্গ দেখেন দেখবেন সেখানেও কিন্তু সেই অ্যাপ্লাই করে করেই আমি আপনাদের কাছে উপস্থাপন করি। এটা গেল সেকেন্ড ম্যারেজের কনসেপ্ট, ঠিক আছে। আমি চার্টগুলো অ্যানালাইসিস করব তার আগে আমি রুলসগুলো শেয়ার করে দিই, কারণ বোর্ডও একটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ল্যাপটপে আপনাদের কাছে ডেট অফ বার্থ নিয়ে সেই রুলসগুলো দিয়ে আমরা কানেক্ট করতে করতে যাব, ঠিক আছে। এবার হচ্ছে একটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ
আর একটা ছিল কি পার্টনার ডেথ, তাই তো? পার্টনার ডেথ। বিবাহ বিচ্ছেদ বা পার্টনার ডেথ, এইটা কিন্তু সেকেন্ড ম্যারেজের কোশ্চেন না, ওইটার সেকেন্ড ম্যারেজের রুলস কিন্তু আমি ক্লিয়ার করে দিয়েছি, আমি অ্যাপ্লাই করে দেখাবো একটু পর যখন ডেট অফ বার্থ নেব তখন কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ওটা নিয়ে কোনো সংশয় হবে না। এটা কিন্তু আলাদা রুলস, আলাদা টপিক, বিবাহ বিচ্ছেদ এবং পার্টনার ডেথ। আমরা কোনো বাচ্চা যখন পাই তখন কিন্তু আমরা চেক করে নিই, ধরুন কেউ আমার কাছে জটক বিচার করাতে এসেছে বা পুষ্টি মিলন করাতে এসেছে, তার বাচ্চাতে পার্টনার ডেথ আছে কিনা, এই কম্বিনেশন আছে কিনা, এটা ভালো করে দেখতে হয়। কোনো পার্সন এসেছে যে মানে তাদের মধ্যে একটু সমস্যা চলছে, তাহলে বিবাহ বিচ্ছেদের সম্ভাবনা আছে কিনা সেটা আমাকে চেক করতে হবে। ডিভোর্স হয়নি, পার্টনার মারাও যায়নি, সেই সমস্ত কেসগুলিতেও কিন্তু আমরা এই সমস্ত রুলস গুলি দেখতে পাবো। তা ফার্স্ট রুলস খুব ক্লিয়ার, আমি বারবার বলেছি যে ফার্স্ট রুলস কি হবে, D9 এর লগ্ন ভাব বা লগ্নপতি কি হবে, পীড়িত বা দুর্বল হবে। কারণ এটা দুর্বল বা পীড়িত না হলে বিবাহ বিচ্ছেদ হবে না, কারণ সম্পর্কের স্থায়িত্বটাকে দুর্বল হতে হবে। পার্টনার ডেথের ক্ষেত্রেও সেম, D9 এর লগ্ন ভাব বা লগ্নপতি পীড়িত বা দুর্বল হবে, মানে এই দাড়ি এটা আছে দাড়ি খারাপ হবে এমনটা নয়, বাকি রুলসগুলো খাটলে অবশ্যই হবে। 2 নম্বর পয়েন্ট, বিবাহ বিচ্ছেদ বা পার্টনার ডেথ কার কার মানে একটা সম্পর্কের জন্য হয়, সেই সম্পর্কটা কোন হাউস, বিবাহটা কোন হাউস লাগে, সপ্তম। সপ্তম। তাহলে D9 এর সপ্তম ভাব বা সপ্তম পতি পীড়িত বা দুর্বল হবে। পার্টনার ডেথের ক্ষেত্রেও মানে স্বামী বা স্ত্রী মারা যাবে বা বৈধব্য যোগের ক্ষেত্রেও সেম বলতে পারেন, D9 এ সপ্তম ভাব বা সপ্তম পতি পীড়িত বা দুর্বল হবে, ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট এবার কিন্তু দুটোর কিন্তু সিমিলার হবে না, ওই দুটো সিমিলার এই কারণেই হচ্ছে কারণ ওইটা সেম, কারণ সম্পর্কের স্থায়িত্ব এবং কাকে নিয়ে সম্পর্কটা কিন্তু সেম। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কি হবে, আমরা একটু আগেই দেখেছিলাম বা শুনেছিলাম, D9 এ ষষ্ঠ ভাব আর কে ষষ্ঠ পতি পীড়িত বা দুর্বল হবে, ঠিক আছে। তবে এই ক্ষেত্রে কোন হাউস আসবে, একটু আগে শেয়ার করেছিলাম, বলুন তো দেখি, দ্বিতীয় অষ্টম। না না দ্বিতীয় না, সরি বলেছে। চেষ্টা করুন চেষ্টা করুন, ওই যে আগে বললাম যে মারা যাওয়ার পর বিবাহ বিচার করতে গেলে, সেকেন্ড ফোর্থ। না না, মারা যাওয়ার পর কোন হাউস দেখতে বলেছিলাম, দেখবেন আগে রুলসে লেখা আছে বিবাহ বিচ্ছেদের ষষ্ঠ ভাব ফোর্থ লেখা হাউস, আছে, সেকেন্ড ফোর্থ এর তো বলা হবে। ফোর্থ এর কথা আমি সেকেন্ড শুনলাম, সরি। সেকেন্ড আর ফোর্থ। হ্যাঁ সেকেন্ড আসবে না এখানে, সেকেন্ডটা হচ্ছে দ্বিতীয় বিবাহের জন্য। আমি একটা ক্লিয়ার করি, এখানে তো দ্বিতীয় বিবাহের প্রশ্ন উঠেনি, এখানে প্রশ্নটা কি আছে, এর বার্থ সাইডে পার্টনার ডেথের কানেকশন আছে কিনা, এই প্রশ্নটা। সেকেন্ড বিবাহের কোশ্চেনটা নয়, সেকেন্ড বিবাহের কোশ্চেনটা এলেই আমরা কি দেখব, তখন দ্বিতীয় ভাবকে গুরুত্ব দেখব। আর দেখুন একেবারে রুলসে আমি সেকেন্ড পয়েন্টে কিন্তু আগে লিখেছিলাম, রুলসগুলো খেয়াল করতে হবে যে নাম্বারিং সিস্টেমটা কি ফলো করছি। যেমন D9 এর বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে D9 এর লগ্ন লগ্নপতি পীড়িত দুর্বল হবে, D9 এর সপ্তম সপ্তম পতি পীড়িত দুর্বল হবে, D9 এর ষষ্ঠ ভাব বা ষষ্ঠ পতি পীড়িত বা দুর্বল হবে। পার্টনার ডেথের ক্ষেত্রে লগ্ন বা লগ্নপতি সপ্তম সপ্তম পতি, এছাড়া D9 এর চতুর্থ ভাব বা চতুর্থ পতি কিন্তু কোনভাবে পীড়িত বা দুর্বল হবে, এটা দেখা যাবে। এবার পার্টনার যখন বিচ্ছেদ হয় তাহলে কোন ভাব আছে, বিচ্ছেদের জন্য কোন ভাব দায়ী, বিচ্ছেদ বা বিয়োগ কোন ভাব দায়ী, স্যার বিয়োগ তো অষ্টম ভাব হয় না, কিসে, অষ্টম ভাব বিয়োগ মৃত্যু। কোনো কিছু সেপারেশন বা আলাদা হয়ে যাওয়া এগুলো দ্বাদশ ভাবকে নির্দেশ করে, ঠিক আছে। কোনো কিছু সেপারেশন বা আলাদা হয়ে যাওয়া কোন ভাবকে নির্দেশ করে, দ্বাদশ। দ্বাদশ ভাবকে নির্দেশ করে, ঠিক আছে। তবে এখানে পার্টনার ডেথ বলে দিয়েছে, ডেথ মানে নিধন বলে দিয়েছে, নিধনের জন্য কোন ভাব, অষ্টম। তাহলে এইখানে অষ্টম আসবে। এই চারটে রুলস এর মধ্যে যদি অন্তত তিনটে রুলস এর কানেকশন যদি দেখা যায়, একে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তিনটে যদি মিলে যায় বিবাহ বিচ্ছেদ সম্ভাবনা নির্দেশ করে,
পার্টনার ডেথের ক্ষেত্রে যদি তিনটে রুলস ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে পার্টনার ডেথ নির্দেশ করে। এবার দেখুন পার্টনার তো ডেথ হয়ই হয়, বিবাহ বিচ্ছেদ না হলেও পার্টনার ডেথ হয়, কারণ আলটিমেট ধরুন একজন মানে কাপল, আলটিমেট ধরুন একজনের বয়স 95 বছর, একজনের বয়স ধরুন আপনার ওই সামথিং ধরুন 90 বছর, কেউ তো একজন ডেথ হবে, একই না? কেউ তো একজন ডেথ হবে কখনো না কখনো, মানে সারা জীবনে যে ডেথ হবে না এমনটা না, তাহলে এই কম্বিনেশন কিন্তু থাকবেই তার বার্থ চার্টে, কারণ একদিন না। এবার ধরুন দেখবেন যে তার বার্থ চার্টে এত কম্বিনেশন থাকবে না, কি থাকবে হালকা হলে একটা দুটো, হয়তো দুটো যাবে না, একটা বা দুটো থাকবে, এবং যে যার বার্থ চার্টে বেশি কম্বিনেশন থাকবে তার পার্টনার আগে মারা যাবে, এটা নির্দেশ করে। কথার মানে বলছি এ নামক ব্যক্তি বি নামক ব্যক্তিকে বিবাহ করেছে, এ নামক ব্যক্তি 4টে রুলস এর মধ্যে 3টে রুলস দেখা যাচ্ছে, বি নামক ব্যক্তির একখানা রুলস দেখা যাচ্ছে। বলুন তো পার্টনার ডেথ কি আগে ডেথ হবে? বিয়ে বি হবে, কারণ D9টা এনার আছে, তাই এনার বার্থ চার্টে দেখা যাচ্ছে, তার মানে এনার কিন্তু আগে ডেথ হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। বুঝতে পারলাম আমি? কোন সময় হবে কিছু বলা যায় এখান থেকে? আরামসে দশা অন্তদশা দেখলে আরামসে বলা যাবে, কেন বলা যাবে না, প্রত্যেকটা পয়েন্ট বলা যাবে। তবে সেটার জন্য আমরা দশা অন্তদশা রুলসে যাব, তখন গিয়ে ক্লিয়ার হয়ে যাবে আরামসে প্রত্যেকটা পয়েন্ট, কখন কোন ঘটনা হবে। আমি যদিও আগের দিন ক্লাসে ক্যারিয়ারের সময় আমি দশাকে ভেঙে দেখাচ্ছিলাম যে কিভাবে আমি দশাটাকে ভাঙি, ওইভাবেই দশা ভাঙতে শিখে যান, যদিও শেখাবো আপনাদের ক্লাসগুলো বাকি আছে, সেই হিসাবে গেলে তখন অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা পয়েন্ট লেখা হয়ে গেছে সকলের? হ্যাঁ স্যার। ভেরি গুড। এই বসলাম এবার, হ্যাঁ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। নেটওয়ার্ক প্রবলেম প্রচুর এসে হচ্ছে। ক্যামেরাগুলো মাঝে মাঝে অন করবেন, অন্তত দেখতে পাই প্রেজেন্ট আছেন। কন্টিনিউয়াসলি রাখার কোনো প্রয়োজন নেই, একবারে মুখ দর্শন করে দিবেন আমাদের স্বরূপদার মতো। এখানে নেটওয়ার্ক প্রবলেম প্রচুর হচ্ছে আজকে। তাহলে প্রথমে আপনারা একটা বিবাহ বিচ্ছেদের চার্ট দিন, এমন কোন ব্যক্তির চার্ট দেবেন যার আর কি ডিভোর্স হয়েছে, তাহলে আমরা সেই রুলসটা দেখবো যে হ্যাঁ তার বার্থ চার্টে ওই রুলসটা অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। ঠিক আছে, দিন একটা চার্ট, বলুন বাবুদি। ডেট অফ বার্থটা বলে দেবো? হ্যাঁ আমি দাঁড়ান তার আগে ওপেন করি। ফ্যান চালালে ঠান্ডা লাগছে, আবার ফ্যান অফ করে দিলে গরম লাগছে, আজব সময়। হ্যাঁ বলুন ডেট অফ বার্থ। 17ই মার্চ। 17 মার্চ। ডিভোর্স হয়েছে তো? আমি ডিভোর্সের চার্ট নিচ্ছি কিন্তু মানে কানেকশনে। হ্যাঁ হ্যাঁ, ডিভোর্স। 17 মার্চ 1984। 1984। দাদা দাদা আমি ক্লাসে আসু। হ্যাঁ প্লিজ 5 আপনি PM। বিনয় দা প্লিজ মিউট করুন। বার্থ টাইম 5টা, বিকেল বেলায় 5টা। পুরোপুরি 5টা? হ্যাঁ। আচ্ছা প্লেস? আলিপুরদুয়ার। ওকে ছেড়ে দিন বাস। ওকে, আবার বারটা মিলিয়ে নেবেন যে ঠিক আছে কিনা। বার হচ্ছে আপনার স্যাটারডে। ঠিক আছে বার? হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আমাদের কি লাগবে? নবাংশ কুণ্ডলী লাগবে, তাহলে আমরা এখান থেকে নবাংশ কুণ্ডলীটা নিয়ে নেব। আচ্ছা আমি কিন্তু আগের দিন একটা রুলস বলেছিলাম, ওই রুলসটা আজকে একটু বলি নাই, সেটা হচ্ছে যে
বিবাহ বিচার একজনের চারদিকে হয় না দুজনের চারদিকে হয়? দুজনের চার। দুজনের চার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, একজনকে নিয়ে বিবাহিত জীবন হয় না, দুইজনকে নিয়ে হয়। ঠিক আছে, তাহলে এনার চার্টে দেখালে ওনার চার্টেও দেখাবে, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু দুজনের চার্টে যদি একজনের দেখাচ্ছে একজনের দেখাচ্ছে না, মানে যার দেখাচ্ছে সে চাইবে, অপর যে অপোজিট পার্টনার কিন্তু চাইবে না, আলটিমেট হতে চাইবে না, বাধা পাবে, তাই দুজনের চার্টে কিন্তু দেখাবে বা শো করবে। ওকে, দেখ সেটা ফ্যাক্ট না, ফ্যাক্টে চলে আসি আমরা বিচারের জন্য। আমাদের বিচারের জন্য কি বলেছিলাম যে লগ্ন ভাব হচ্ছে সে কোনোভাবে কি হবে, পীড়িত হবে। ভাব বা পীড়িত হবে। ভাবপতি, লগ্নপতি বা ভাবপতি কোনোভাবে ড্যামেজ হবে। এখানে লগ্নে কেতু বসে আছে, কি বলবেন? ঠিক আছে, হ্যাঁ, পীড়িত। পীড়িত হয়ে গেছে। পীড়িত। ড্যামেজ আছে, এবং লগ্নপতি মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, জল রাশিতে, তো সেই ক্ষেত্রেও লগ্নপতিও দুর্বল। একদম। তারপরে আমরা কি বলেছিলাম যে সপ্তম ভাব বা সপ্তম পতি দেখবো, তো আমরা যদি 7 কে দেখি কোনোভাবে, তাহলে আমরা কি দেখবো যে সপ্তম ভাবে কে বসে আছে, রাহু। রাহু বসে আছে। রাহু তাহলে বসে সপ্তম ভাবে পাপগ্রহের প্লেসমেন্ট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এবং আমি বলেছিলাম যে সপ্তম পতিও কিন্তু কোনোভাবে পীড়িত হবে, পীড়িত হয় পাপগ্রহের দ্বারা। কিরকম পীড়িত হবে, যেমন যদি আমরা এখানে খেয়াল করি, মঙ্গল শুক্রের উপর দৃষ্টি দিয়েছে, এবং শনিও শুক্রের উপর সপ্তম পতির উপর দৃষ্টি দিয়েছে, এবং রাহু দৃষ্টি দিয়েছে। কটা পাপগ্রহ শুক্রকে দেখছে? তিনটা। তিনটে। তাহলে এখানে কনফার্ম করছে সপ্তম ভাব বা ভাবপতি পীড়িত কি পীড়িত না? পীড়িত। পীড়িত। তাহলে পীড়িত। পরপর দুটো রুলসই কিন্তু এখানে পূর্ণ মাত্রায় দেখাচ্ছে। 3 নম্বর রুলস কি দেখেছিল, যে ষষ্ঠ ভাব বা ষষ্ঠপতি ড্যামেজ হবে। এখানে যেহেতু লগ্নপতি আর ষষ্ঠপতি সেম, লগ্ন ড্যামেজ আছে মানে ষষ্ঠ কোনো না কোনো ভাবে নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই হোক, তাহলে ষষ্ঠ ভাব যদি আমরা চেক করি, তাহলে সেক্ষেত্রে ষষ্ঠপতি কর্কট রাশিতে বসে আছে, সেটাও নেগেটিভ, মানে জল রাশিতে বসে আছে মঙ্গল যেহেতু, আর ষষ্ঠ ভাবে শনি বসে আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা নেগেটিভ পাবো। এবং তাছাড়া যদি আমরা দেখি যে দ্বাদশ ভাব বা দ্বাদশপতি, সেক্ষেত্রে শুক্রকেই পাবো, সেই একই সেম ড্যামেজ পাবো। তাহলে আমি বলেছিলাম 4টে রুলস এর মধ্যে অন্তত 3টে রুলস যদি থাকে কারো বার্থ চার্টে, তাহলে সেটা ডিভোর্সের সম্ভাবনা নির্দেশ করে, বলেছিলাম কি না? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এই বার্থ চার্টে দেখুন, আমরা তো আগে রুলস লিখে নিয়েছি, এই বার্থ চার্ট তো পরে নিয়েছি, রুলস তো আগে লিখে নিয়েছি। সেক্ষেত্রে দেখুন এটা নির্দেশ করছে যে এই জাতক বা জাতিকার কিন্তু ডিভোর্সের সম্ভাবনা রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, ইনি সেকেন্ড ম্যারেজ করেছে কিনা দিদি? না, সেকেন্ড ম্যারেজ করেনি, তাই হবে কিনা সেটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, দেখুন আমি একটা পয়েন্ট লিখেছিলাম যে মকর বা কুম্ভ রাশিতে শুক্র থাকলে সেকেন্ড ম্যারেজ সম্ভাবনা নির্দেশ করে, লিখেছিলাম কিনা পয়েন্টটা? একদম। দেখুন হ্যাঁ। আমি কিন্তু তখন ইন্টার বার্থ চার্ট আগে দেখিনি, আগে কিন্তু পয়েন্ট লিখে দিয়েছি যে মকর বা কুম্ভ রাশিতে, আমি এটাও বলেছিলাম শুক্র কিন্তু হয় মিত্র রাশিতে, নয় নাসস্ত হয়, নয় এক্সোল্টেড হয়ে কিন্তু ম্যাক্সিমাম দেখা যায়, বলেছিলাম কিনা? বলেছে। হ্যাঁ কিনা? হ্যাঁ। একদম। হ্যাঁ। হ্যাঁ। এবার হচ্ছে দেখুন, হ্যাঁ, যেহেতু বলেছি। আমরা চারটা পেয়েছি, তা সেকেন্ড ম্যারেজের টপিক আছে, তাহলে আমরা সেক্ষেত্রে কি করবো একবার দেখে নেবো। আমরা বলেছিলাম যে যদি ডিভোর্স হওয়ার পর সেকেন্ড ম্যারেজ চেক করতে হয়, সেক্ষেত্রে আমাদের দুটো ভাব ইম্পর্টেন্ট পাবে, একটা হচ্ছে সেকেন্ড হাউস আর একটা হচ্ছে 6 হাউস, যেখানে শুভ গ্রহ এবং অশুভ গ্রহ দুই গ্রহকে লাগবে বলেছিলাম, মনে পড়ছে? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, শুভ এবার শুভ। ষষ্ঠে ধরুন শনি বসে আছে, অশুভ গ্রহ পেয়ে গেছে, পাইছে কি পেয়েছে কি পাইনি? একদম। হ্যাঁ, পেয়েছি। এবার আমার শুভ গ্রহের কানেকশন চাই। আমরা যদি খেয়াল করি, সেকেন্ড লর্ড জুপিটার সে সেকেন্ড হাউসেই দৃষ্টি দিয়েছে, সেকেন্ড লর্ড জুপিটার সে সেকেন্ড হাউসেই দৃষ্টি দিয়েছে, তাই কোথাও না কোথাও কিন্তু এইটা কানেকশনটা ফুলফিলমেন্ট করছে। দেখুন আমি যেটা বলে দিয়েছিলাম যে শুভ গ্রহ আর অশুভ গ্রহ উভয়কে আসতে হবে, বলেছিলাম কিনা পয়েন্টটা ডিভোর্সের ক্ষেত্রে? দেখুন এখানে খেয়াল করে শুভ গ্রহ স্যাটার্ন, সরি শুভ গ্রহ জুপিটারকে দেখতে পাচ্ছি, যেহেতু সেকেন্ড লর্ড জুপিটার নিজে সেকেন্ড লর্ডে দৃষ্টি দিয়েছে, এটা সেকেন্ড লর্ডকে সেকেন্ড হাউসকে স্ট্রং করছে। আর শনি যেহেতু 6 হাউসে নিজে প্লেসমেন্ট হয়ে রয়েছে, তাই শুভ গ্রহ এবং অশুভ গ্রহ উভয়ই কিন্তু এসেছে। এবং আমরা যদি খেয়াল করি, আর সেকেন্ড হাউসে আর আদার্স কোনো প্ল্যানেটের কিন্তু দৃষ্টি নাই, অনলি কিন্তু জুপিটারের দৃষ্টি। এবং যদি আমরা খেয়াল করি ষষ্ঠ ভাবে শুধুমাত্র শনির প্লেসমেন্ট রয়েছে, এবং শুভ গ্রহ জুপিটারের দৃষ্টি, কিন্তু আর কোনো অশুভ গ্রহের দৃষ্টি নাই। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই বার্থ চার্টে কিন্তু সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা আছে। এবার কবে হবে এটা দশার অন্তর্দশা দেখলেই কিন্তু ক্লিয়ার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমরা আগে যখন রুলস লিখে নিলাম, তারপরে যখন বার্থ চার্টে অ্যাপ্লাই করলাম, তাহলে কি হলো, রুলসটা সম্পূর্ণভাবে প্রমাণিত, একেবারে ট্রু। ঠিক আছে, চলুন আরেকটা চার্ট নেব, অন্য কেউ দিই।
যার কাছে আছে তিনি দেন, মমিতা দি দিন, দেবো মমিতা দি দিন। হাত তো হ্যান্ড রাইজ করুন, আমি দেবো। দিয়ে নেবো। স্যার আছে আমার কাছে। বলুন। স্যার 3rd জুলাই। মানে ডিভোর্সের ক্ষেত্রে বলবেন না আপনি স্যার পার্টনার ডেট? ডিভোর্স হয়েছে, ডিভোর্স হয়েছে। আচ্ছা ডিভোর্স হয়েছে, ভেরি গুড। তাহলে বলুন ডেট অফ বার্থ। স্যার 3rd জুলাই 1984। 3rd জুলাই হ্যাঁ 1984। 1984। টাইম? স্যার 3:52 কলকাতা। 3:52 দুপুরে। দুপুরে, মানে 15টা হয়ে যাবে। আচ্ছা, কলকাতা। হ্যাঁ। বারটা কনফার্ম করে নি, টিউসডে তো হ্যাঁ ছিল? স্যার। আচ্ছা ওকে, ভেরি গুড। হ্যাঁ স্যার। সেম বৃশ্চিক লগ্ন। এগুলো তো শুক্র উপাসনা আছে, হ্যাঁ? রাহু শুক্র, এগুলো তো সেই ষষ্ঠে। সেম বৃশ্চিক লগ্নের জন্য হচ্ছে। আচ্ছা যাই হোক, যখন চারটা নিয়েছি, তাহলে আমরা প্রথমে দেখবো যে লগ্ন ভাব বা ভাবপতি পীড়িত হয়েছে কিনা, প্রথমত প্রশ্ন। তাহলে আমরা যদি খেয়াল করি, এখানে হচ্ছে লগ্ন, এটা লগ্নপতি পঞ্চমে জলরাশিতে বসে আছে, মানে খুব একটা খারাপ না হলেও মোটামুটি আর কি বলতে পারি। যেমন কর্কট রাশিতে মার্চ ডেবিউটেড হয় বলে অনেকটা নেগেটিভ ভাবছিলাম, কিন্তু এই ক্ষেত্রে অতটা নেগেটিভ ভাবা যাবে না, কারণ ওটা মিত্র রাশি, লগ্নপতি পঞ্চমে কিন্তু মোটামুটি ভালো। তাহলে এবার দেখতে হবে যে পীড়িত হচ্ছে কিনা। পীড়িত হবে কার দ্বারা? পাপগ্রহের দ্বারা। তাহলে এবার ধরুন লগ্নে কার দৃষ্টি আছে? স্যাটার্নের দৃষ্টি আছে। তাহলে আমরা যদি এখানে নোটিস করি যে লগ্ন একটা দৃষ্টি দিয়েছে, ঠিক আছে, বাট অতটাও যে খারাপ, বিশাল পরিমাণ নেগেটিভ সেটাও কিন্তু নয়, এটা কিন্তু দেখাচ্ছে না। তবে হ্যাঁ নেগেটিভ, বাট 100%, আগেরটা যেমন 100% নেগেটিভ লগ্ন ভাব বা লগ্ন পীড়িত ছিল, সেটা কিন্তু নয়। এটা ক্ষেত্রে কিছুটাও কিন্তু নেগেটিভের সম্ভাবনা কিন্তু, মানে কিছুটা বলতে ভালো, ধরুন আমি যে একটা অ্যারাউন্ড বলি 70 to 80% কিন্তু নেগেটিভের জায়গা কিন্তু রয়েছে, কিন্তু 100% কিন্তু লগ্ন ভাব বা লগ্নপতি কিন্তু এখানে নেগেটিভ আপাতত দৃষ্টিতে কিন্তু শো করেনি, এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট বলেছিলাম যে সপ্তম ভাব। সপ্তম ভাবকে যদি আমরা দেখি, সপ্তম ভাবে লর্ডের সাথে রাহু যুক্ত বসে আছে এবং সপ্তম পতির উপর শনি দৃষ্টি দিয়েছে পূর্ণ মাত্রায়। এটা নিয়ে কোনো ঝামেলা নাই যে পীড়িত আছে বা পীড়িত নাই, কারণ দুটো গ্রহের ইম্প্যাক্ট করলে সম্পূর্ণভাবে সেটাকে আমরা পীড়িত চোখে দেখি। তাহলে এটা কিন্তু নির্দেশ করছে যে অতি অবশ্যই 7th হাউসের লর্ড বা 7th ভাবের যে পীড়িত হওয়ার কথা, সেটা কিন্তু কানেকশন আছে। তারপরে আমাদের কোন ভাব ইম্পর্টেন্ট ছিল? তারপরে ইম্পর্টেন্ট ছিল যে আমাদের ষষ্ঠ ভাব। বৃহস্পতির দৃষ্টি, ঠিক, হ্যাঁ দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টিও আছে। এখন আমাদের সেকেন্ড ম্যারেজের বিচারে প্রশ্ন করছি আমি, আপনি ডাইভার্ট কেন করছেন? হ্যাঁ, আমি এখনো পয়েন্টগুলো ক্লিয়ার করেছি, 4টে পয়েন্টের মধ্যে 2টো পয়েন্ট বললাম, একটু সবুর করুন না। 6 হাউসকে দেখতে হবে, তাহলে 6 লটের ক্ষেত্রেও আমরা কিন্তু ড্যামেজ বেশি পাবো। কেন ড্যামেজ বেশি পাবো? কারণ 6 হাউসে নিজে একটা পাপগ্রহ রাহু বসে আছে এবং আরেকটা পাপগ্রহ শনি দৃষ্টি, এটা কিন্তু নেগেটিভ পাবো, কিন্তু লগ্নে কিন্তু সেটা পাইনি, কিন্তু এটা কিন্তু মাথায় মনে রাখতে হবে পয়েন্টটা আমাদের। হ্যাঁ, নেক্সট হচ্ছে 6 হাউস ও ড্যামেজ। আর দ্বাদশপতি যদি বিচার করি, সেখানেও কেতু বসে আছে এবং দ্বাদশ লর্ড ও পীড়িত। তাহলে 4টে রুলস এর মধ্যে 3টে নেগেটিভ আছে কি নাই? আছে, কিন্তু লগ্নটার ফুল নেগেটিভ পাইনি। লগ্ন যেহেতু সম্পর্কের স্থায়িত্বকে নির্দেশ করে এবং এটা সেটা সম্পূর্ণ নেগেটিভ পাইনি, তাই কোথাও না কোথাও একটা সম্ভাবনা ইনার বার্থ চার্টে কিন্তু কিছুটা হলো মানে একটা ঠেলা দিচ্ছিল। এবার অপোজিট থেকে হয়তো কোনোভাবে তার পার্টনারের বার্থ চার্টে একটু বেশি পরিমাণ নেগেটিভ দেখা গেছে, তাই এটা। কারণ মেন পয়েন্ট তো 1 নম্বর সম্পর্কের স্থায়িত্ব, সেটা কিন্তু 100% নেগেটিভ দেয়নি। তারপরে পরবর্তী পয়েন্টগুলো কিন্তু নেগেটিভ দিতে স্টার্ট করেছে সম্পূর্ণ মাত্রায়, কিন্তু লগ্নেরটা দেয়নি। আমি এটা জানতে চাইবো যে বিবাহর কত বছর পর ডিভোর্স হয়েছিল আর কি, কিরকম সময়? স্যার বিয়ের 12 বছর স্যার। 12 বছর। এবার ভালো করে বুঝুন কেন 12 বছরে গেল, কারণ লগ্নটা 100% পিউরিফাই অ্যান্সার দিচ্ছিল না। কারণ লগ্ন কি বলছিল যে আমি অতটা ড্যামেজ নয়। লগ্ন, আমি তখন পয়েন্টটাকে প্রথমেই ধরেছিলাম কিনা, আমি কিন্তু ছাড়িনি, কারণ লগ্ন কিন্তু বলছিল যে সম্পর্কের স্থায়িত্ব জায়গা, সে বলছিল যে আমি ওকে আছি, বাকি পয়েন্টগুলো নেগেটিভ বলছিল। তাই কিন্তু যে সম্পর্কের স্থায়িত্ব জায়গা, সেই কিন্তু লং টার্মে চালানোর কথা। এবার পার্টনারও কিছুটা বেটার পেয়েছে, তাই অনেকটা লং টার্মে গেছে। 12 বছর মানে একটা যুগ,
ঠিক আছে, একটা যুগ একটা সম্পর্ক টিকে থাকার পর ডিভোর্সে তার মানে লগ্নের নিশ্চয়ই কিছুটা পজিটিভ ভাইব্রেশন ছিল, এবং আমি প্রথম পয়েন্টেই সেক্ষেত্রে মেনশন করেছিলাম। তাহলে দেখুন আমরা আগে রুলস লিখেছি, তারপরে প্রত্যেকটা বাচ্চাটা মেলাচ্ছি, খাটছে কি খাটছে না, প্রত্যেকটা হুবহু খাটছে। অ্যাপ্লাই অ্যাস্ট্রোলজি বা ফলিক জ্যোতিষের সব থেকে প্লাস পয়েন্ট এটাই, প্রেডিকশন ভুল হওয়ার সম্ভাবনা প্রায় না বরাবর এসে দাঁড়ায়। ভুল হয় না এটা বলবো না, কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই ভুল হয়, সকলে কি আমরা কেউ ঈশ্বর ঈশ্বর নয়, আমরা চেষ্টা করি মাত্র। কিন্তু আমাদের রূপ যদি পিউরিফাই হয়, আমরা অথেন্টিক ভাবে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবেন একেবারে বেরিয়ে আসবে, তাদের পার্সেন্ট যেই হোক না কেন। তবে হ্যাঁ, রুলস এর বাইরে ব্রেক করবেন না। যেমন সৌরভ দা যখন আগে থেকে সেকেন্ড টেকেন ছুটতে শুরু, আমি কিন্তু করিনি। আমি যখন লগ্নটা যে খারাপ পুরোটা নয়, এটাকে কিন্তু আমি বারবার হাইলাইট করতে চেয়েছিলাম, কারণ হচ্ছে লগ্ন ভাব মেন সম্পর্কের স্থায়িত্বের জায়গা নির্দেশ করে থাকে। তাহলে আপনাদেরকে পয়েন্টের জায়গাটা গুরুত্ব দিয়ে চেক করতে হবে। ওকে, সকলে বোঝা গেছে? আচ্ছা, এবার কারো পার্টনার ডেথের চার্ট আছে কিনা? অতি অবশ্যই আছে। কেন আছে? কারণ সবারই পার্টনার ডেথ হয়, এটা তো স্বাভাবিক। এমন তো নয় যে ভাই কারো পার্টনার মারা যাবে না, এটা তো অস্বাভাবিক আগে ব্যাপার, আসবো। তাই না? হ্যাঁ, এবার কুইকলি যাতে না হোক বা খুব তাড়াতাড়ি যাতে সম্ভাবনা, এটাই আমাদেরকে বিচারে জায়গা, যে এটা নয় যে পার্টনার ডেথের চার্ট পাবেন না। হ্যাঁ, ডিভোর্সের চার্ট যেমন খোঁজাখুঁজি হওয়াটা অনেক এখন বর্তমান যুগে যদিও পাওয়া সম্ভব, বাট একটা হয়তো খোঁজাখুঁজি করতে পারবে, বাট পার্টনার ডেথ ভাই সবারই, যে কোনো একটারই, আপনি তাকে চান হয়তো দেখবেন তার একটু বেশি বয়স, তার পার্টনার তো ডেথ হয়েছেই না, এটা তো অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, আমার বক্তব্য চারটে পয়েন্ট যদি খুব ভালোভাবে খাটে, তাহলে কিন্তু তার পার্টনার ডেথ খুব তাড়াতাড়ি নির্দেশ করে। এটা কিন্তু খুব কেয়ারফুলি মনে রাখতে হবে। কেয়ারফুলি মনে রাখার সাথে সাথে লগ্নটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও ইম্পর্টেন্ট, আবার বলছি, কারণ সম্পর্কের স্থায়িত্বের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সম্পর্কটা টিকে থাকবে কতটা কি, সেটা কিন্তু লগ্ন ডিসাইড করে, এটা কিন্তু মনে রাখবেন। এবার হচ্ছে সেকেন্ড ম্যারেজ কার হয়েছে এমন একটা চার্ট দিন, মানে যে ব্যক্তির সেকেন্ড ম্যারেজ হয়েছে এমন কোন একটা হরোস্কোপ আছে কারো কাছে? দেখুন, আমি আমার কাছ থেকে চার্ট এই কারণেই দিই না জানেন, যাতে মনে না হয় যে স্যার ও নিজে পড়ে এসেছে, স্যার আমাদের উপর পড়িয়ে দিল, চাপিয়ে দিল, এমনটা নয়। প্রেডিকশন আমার কাছে ক্লায়েন্ট কি বলে আসে, ডেট অফ বার্থ তো শুধু নিয়ে আসে, উনি তো বলে আসেন না। তা আমি যখন ক্লায়েন্টের চার্ট দেখবো, তখন তো আমি একটা আননোন পার্সনের চার্ট দেখবো, আমি তো জানবো না, প্রিপারেশন ছাড়া চার্ট দেখবো, রুলস এর উপর ভিত্তি করে চার্ট দেখবো। তাহলে আমাদেরকেও ওইভাবেই প্র্যাকটিস নিজেকে গড়ে তুলতে হবে। তাহলে দিন একটা সেকেন্ড ম্যারেজের চার্ট, যার আর কি সেকেন্ড ম্যারেজ হয়েছে। নেই? তাহলে আমার আমার কোটা থেকে বার করতে হবে, কিন্তু আমি চাইছি না, আমি চাইছি আপনাদের কাছ থেকে বার করতে। সেকেন্ড ম্যারেজ হবে এরকম চার্ট আছে, রেজিস্ট্রি হয়ে গেছে এরকম? হ্যাঁ, মানে আলটিমেট তাহলে রেজিস্ট্রি হয়ে গেছে, মানে আলটিমেট হয়ে গেছে, ধরুন লিগালি তো বিয়ে হয়ে গেছে। আহ, আচ্ছা, এটা দেবো? হ্যাঁ অবশ্যই, চার্জ যখন কারো নাই আপনার আছে, আপনি দেবেন না কেন? 16/1/1992। বলুন ডেট অফ বার্থ। 16/1। 16 জানুয়ারি। হ্যাঁ, 16 জানুয়ারি 1992। 1992, বেশি বয়স নয় তো। টাইম, টাইম টাইম হচ্ছে 18:30। সন্ধ্যা 6টা 30। আচ্ছা, প্লেস তারকেশ্বর। তারকেশ্বর। বেরোবে তারকেশ্বর, আমি জানি না সফটওয়্যার আছে কিনা। TARA, হ্যাঁ আছে আছে। TARA, KE। হ্যাঁ বেরিয়েছে, আচ্ছা ঠিক আছে। কি হলো? না, আমি ক্লাস নিচ্ছি, এখন যাও। আচ্ছা, বার ছিল কি বার, সেটা হচ্ছে থার্সডে। হ্যাঁ,
এখানে আমার আমার যে পয়েন্টটা সব থেকে আগে চোখে ঠিকলো সেটা হচ্ছে দেখুন শুক্র বসে আছে কথায় শুক্র বসে আছে কথায় কুম্ভ রাশি। কুম্ভে। দ্বিতীয় আবার বিভাগে আমি বলেছিলাম না দেখুন কানেকশনের ক্ষেত্রে যে শুক্র ভালো হওয়ার পর্যন্ত মকর রাশি কুম্ভ রাশি হচ্ছে মিত্র রাশি শুক্র মকর বা কুম্ভ রাশিতে থাকলে সেকেন্ড ম্যাচের সম্ভাবনা বৃদ্ধি করে পয়েন্টটা আমি মেনশন করেছিলাম কিনা ঠিক আছে ভালো মতো ভাবে নির্দেশ করে আচ্ছা ঠিক আছে যাই হোক এনার সেকেন্ড ম্যারেজ মানে হবে কিনা মানে হয়ে যেহেতু রেজিস্ট্রি হয়েছে তাহলে নিশ্চয়ই হবে তা এনার এবার আমরা বলেছিলাম যে দ্বিতীয় বিবাহ প্রসেসটা দেখতে গেলে চেক করতে হবে যে যে তার কি মানে কেন আর কি সেকেন্ড ম্যারেজে প্রশ্ন এসেছে এনার পার্টনার ডেথ হয়েছিল না ডিভোর্স হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে সেটা যদি একটু বলেন তাহলে আমরা এখানে ডাইরেক্টলি চলে যাবো বিচারে ডেথ হয়েছে, হ্যাঁ ডেথ। আচ্ছা মারা গেছিল বলছে ঠিক আছে তাহলে ওই পয়েন্টটাও এখানে ম্যাচ হয়ে মানে দেখানো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল সেকেন্ড হাউস আর ফোর্থ। চতুর্থ ভাব ডেথের ক্ষেত্রে বলেছিলাম যে শুভ গ্রহের প্রাধান্য বেশি চাই মনে পড়ছে অশুভ গ্রহের প্রাধান্য হলে সম্ভাবনা কমে দাঁড়ায় তাই তো খাতায় লিখেছেন তাও লিখেননি জানি না লেখা থাকাতে উচিত আচ্ছা এবার যদি আমরা খেয়াল করে দেখি সেকেন্ডে রবি বসে আছে রবিকে আমরা না শুভ না অশুভ আর কি নিউট্রাল হিসেবে আর কি চেক করি কি হিসেবে চেক করি নিউট্রাল হিসেবে চেক করি সমগ্র হিসাবে আর কি দেখি সান আর ফোর্থ হাউস কেও দেখি যদি এখানে ফোর্থ হাউস ফাঁকা তাহলে যেহেতু এখানে ঘরটা ফাঁকা ফোর্থ হাউস এবং সেকেন্ডে রবি বসে আছে তো এদের লর্ড কে একবার চেক করব ঠিক আছে সে ফোর্থ লর্ড জুপিটার বসে আছে কোথায় 11th এ বসে আছে ঠিক আছে ফোর্থ লর্ড বসে আছে কোথায় 11th এ বসে আছে ফোর্থ হাউসে কোনো গ্রহের দৃষ্টি নেই কোনো গ্রহের দৃষ্টি নেই এটা সম্পূর্ণ ফাঁকা তার মানে ফোর্থ লর্ড জুপিটারের শুধু প্রাধান্য আছে ফোর্থে কেউ দৃষ্টি দিচ্ছে নাকি দেখুন তো একবার আমি তো চোখে ঠিকছে না দৃষ্টি দিচ্ছে দৃষ্টি দিয়েছে ফোর্থে দেয়নি দৃষ্টি দিয়েছে ফোর্থে কেউ দৃষ্টি একবার দেখুন দেয়নি তাহলে ওটা পুরোপুরি জুপিটারের অধীনে আছে কারণ কেউ দৃষ্টি দেয়নি মানে কারো প্রাধান্য নেই আচ্ছা ওকে ওটা জুপিটারের কিন্তু সেকেন্ড হাউসে কিন্তু তা নয় সেকেন্ড হাউসে কি আছে মার্সেরও দৃষ্টি আছে মঙ্গলেরও দৃষ্টি আছে সেকেন্ড হাউসে রবি আছে এইটাই তো একটু কি করে দিল সম্ভাবনা বাড়াচ্ছে না কমাবে তখন বলবো বাড়াচ্ছে। পাবো করে কানেকশন কি হলে কি হয় ডেথের ক্ষেত্রে কি বলেছিলাম ডেথের ক্ষেত্রে মৃত কমে গেল কি বললাম তখন কি করে যে সম্ভাবনা কমে দাঁড়ায় সহজে হতে দেয় না এইগুলো বললাম না আচ্ছা ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোথাও না কোথাও বিবাহটা এগালেও একটা সম্ভাবনা কমে দাঁড়াচ্ছে ওনার যে এখন যাকে বিবাহ করবে তার বাচ্চাটা যদি একটু শুভত্ব না থাকে তাহলে কিন্তু যথেষ্ট পরিমাণ ওই যে বললো না রেজিস্ট্রি হয়ে গেছে বিবাহ হবে এটা কিন্তু সময় বা টাইম নেবে সহজে হতে দেবে না কারণ সহজে হতে দেবে না কারণ হচ্ছে যে কারণ মার্সেরও ইম্প্যাক্ট কিন্তু সেকেন্ড হাউসের উপর পূর্ণ মাত্রায় আছে এবার একটা বিষয় যখন আমি প্রথমে বলেছিলাম যে দ্বিতীয় বিবাহ প্রশ্ন হলে উঠলে লগ্ন কোনো না কোনো ভাবে কিন্তু পীড়িত হবে লগ্নকে ড্যামেজ হতেই হবে এটা কিন্তু আমরা কম বেশি দেখতেই পাবো যদি খেয়াল করে দেখি লগ্নের ক্ষেত্রে লগ্নে কে দৃষ্টি দিয়েছে রাহু আমি বলেছি একটা দৃষ্টি দিলে এটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় নয় ড্যামেজ হতে হবে দুটো গ্রহের অন্তত ইম্প্যাক্ট থাকবে লগ্ন বা লগ্নপতি এমনটা মিলে দুটো গ্রহের ইম্প্যাক্ট থাকতেই হবে যদি আমরা খেয়াল করি জুপিটারের উপর কার দৃষ্টি আছে আর একটা মঙ্গল এই দুটো পেলাম তখন কিন্তু পূর্ণ মাত্রায় নেগেটিভ ওই যে একজনের চার্ট দিল না ওখানে দুখানা পাইনি তখন কিন্তু বলেছিলাম যে ওটা নয় এবার বিষয়টা হচ্ছে ভেবে দেখলে দেখা যাবে যে আচ্ছা এনাদের সেকেন্ড ম্যারেজের জন্য ট্রাই কবে করছে কি করছে একটু শুনতে চাই আমার তো এখানে মানে অবস্টাকেল একটা পেয়েছি সেই কারণে মানে সহজে হতে বাধা এবার আপনি যদি শেয়ার করেন তারপরে পুরো বিষয়টা খুলে উঠবে হ্যাঁ বলুন একবার আমি এখানে মানে সেকেন্ড হাউসে যদি আমি শুধু বলেছিলাম শুভ গ্রহের প্রাধান্য থাকা প্রয়োজন অশুভ গ্রহের কানেকশন এলে সেক্ষেত্রে আমরা অবস্টাকেল বা বাধা পাবো বা সহজে হতে প্রবলেম আসবে তাই এনার মানে হাজবেন্ড মারা গেছিল লাস্ট কবে মানে যে এতে বছর 2-3 আগে আচ্ছা বছর 2-3 আগে আচ্ছা এনার রেজিস্ট্রি হয়েছে ক মাস আগে
মাস 6-7 হচ্ছে। মাস ছয়। তার মানে কত না কত হালকা হলেও ডিলে করছে। 2-3 বছরকে আমি বেশি ডিলে বলবো ডিলে না। করছে বলতে রেজিস্ট্রি হয়ে গেছে, এখনো কিন্তু ওদের মধ্যে আছে রেজিস্ট্রি হওয়ার পরেও। ও আচ্ছা, সেটা তো আপনি তাহলে আরোই অ্যান্সার দিয়ে দিলেন আমাকে। আপনি আমি যখন বললেন যে পেন্ডিং, না আসলে রেজিস্ট্রি তো হয়ে গেলে লিগ্যাল ম্যারেজ তো হয়ে গেছে না, সেটা তো অস্বীকার করা যাবে না, তাই না? এবার একসাথে থাকেন না, মানে এখন থাকছে না, আচ্ছা না থাকছে না, আচ্ছা ঠিক আছে বুঝেছি। এই যে বাধাটা, সোশ্যাল ম্যারেজটা এখন বলছে আমরা করবো এরা না। এবার বুঝুন কেন বাধাটা পাচ্ছে। ওই যে দ্বিতীয় ভাবে অশুভ গ্রহের প্রাধান্য এসেছে, কারণ আমি কি রুলসে বলেছিলাম, ডেথের ক্ষেত্রে অশুভ গ্রহের, কিন্তু তখন ডিভোর্সের ক্ষেত্রে যদি হতো তখন কিন্তু সেকেন্ড হাউস অশুভ গ্রহের কানেকশন এলে নেগেটিভ বলেই নেই, কিন্তু তখন কিন্তু অশুভ গ্রহের প্রাধান্য দরকার বলেছিলাম, কিন্তু ডেথের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু হলে হবে না। তো এইভাবে আমরা যদি রুলস এর উপর গুরুত্ব দিই বা গুরুত্ব দিয়ে বিচার করি, তাহলে কিন্তু খুব সহজে বা অনায়াসে একজন জাতক বা জাতিকাকে ভালো মতো ভাবে গাইড করতে পারবো।